আপনাদের সবাইকে ট্রাভেল উইথ পরিযায়ীর এই ভিডিওটাতে আবার স্বাগত জানাচ্ছি। আমরা এর আগেই একটি ভিডিও রিলিজ করেছি যেখানটাতে আমি আপনাদেরকে আমাদের কলকাতা থেকে গরুমারা জঙ্গলের নর্থ সাইডের ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্প অবধি যাওয়ার যে ফুটেজ, তার সঙ্গে আমাদের সেই যাওয়ার দিনের গল্পটা শেয়ার করেছি। আজকে আমি ভাবলাম আপনাদের জন্য আরেকটা ভিডিও করে নিই, যেখানটাতে আমাদের এই NH-12, নতুন NH-12, পুরনো NH-34, এই রাস্তাটির কোথায় কোথায় এখনও কাজ হচ্ছে সেই জায়গাগুলো শেয়ার করি। কারণ অনেকের কাছেই আমি শুনতে পেয়েছি, এর মধ্যে অনেক ফেসবুক গ্রুপেও দেখেছি, যারা লং ড্রাইভের যে গ্রুপগুলো রয়েছে সেখানটাতে অনেকেই বলেছে যে এই জায়গাগুলো দিয়ে নাকি প্রচণ্ড পরিমাণে জ্যাম হচ্ছে, অসুবিধা হচ্ছে। তো আমি আপনাদেরকে আজকে যে ভিডিওটা দেখাচ্ছি তাতে আশা করি আপনারা চোখের সামনে একেবারে দেখে নিতে পারবেন যে এই জায়গাগুলোর কী কন্ডিশন। প্রথম এই যে জায়গাটাতে আমরা ঢুকছি, আপনারা দেখতে পাচ্ছেন এখন যেখান দিয়ে এখন আমাদের গাড়ি যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে দেবগ্রাম। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি সাইড হয়ে গেল এবং একটি সিঙ্গেল সাইড লেন দিয়ে যাচ্ছে, এইটা কিন্তু দেবগ্রাম ওভারপাসের জন্য জায়গা। যেমন আপনাদেরকে আমি একটু আগেই দেখাচ্ছিলাম, দেবগ্রাম ওভারপাস কিন্তু একটা 2.2 কিলোমিটার লম্বা ওভারপাস হতে চলেছে এবং এইখানটাতে মূল যে দুটো মোড় ক্রস করে যাওয়ার জায়গা আসতে চলেছে সেটা হচ্ছে 1 নম্বর দেবগ্রামের কাটোয়া মোড়, যেখান থেকে লেফট টার্ন নিয়ে মানুষজন কাটোয়া ঘাটের দিকে চলে যায়, ওদিকে গঙ্গা পার করলে পরেই কাটোয়া। আর আরেকটু এগিয়ে দেবগ্রাম চৌমাথা, যেই জায়গাটাতে আরও বেশি জ্যাম হয় আর কি। দেবগ্রাম চৌমাথার পর দিয়েই কিন্তু এই যে ওভারপাস, সেই ওভারপাস নেমে আবার 4 লেন রাস্তার সঙ্গে কিন্তু যুক্ত হতে চলেছে। তো যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু একটা সিঙ্গেল লেন করেই যাচ্ছি। লরি যদিও সাইড দিয়ে যাচ্ছে, তবে আরেকটি সাইড দিয়ে যে বেরিয়ে যাওয়ার মতো জায়গা যে খুব একটা থাকছে সব সময় তা নয়। এইটাই কিন্তু আমরা যখন অন্য রাস্তাগুলো দিয়ে গেছি যেগুলো বানানো হচ্ছিল, ফর এক্সাম্পল যখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে 2 লেন থেকে 3 লেন হচ্ছিল, সেই সময় কিন্তু আমি দেখেছি যে ওখান দিয়ে কিন্তু একটা অ্যাম্পল অ্যামাউন্ট অফ জায়গা থাকে বেরিয়ে যাওয়ার। যেমন আপনারা এক্ষুনি দেখতে পেলেন যে আমি একটা লরিকে ক্রস করলাম, ঠিক এই রকম জায়গাগুলো দিয়ে কিছু কিছু জায়গায় ক্রস করা যাচ্ছে, কিন্তু আবার বেশ কিছু জায়গাতে কিন্তু ক্রস করা যাচ্ছে না, এরকম আমি দেখলাম। আর এই দেখুন, দেখতে দেখতে আমি কিন্তু কাটোয়া ঘাটের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু পেরিয়ে গেলাম। একদমই সিম্পল পেরিয়ে যাচ্ছি, খুব একটা তেমন জ্যাম নেই, তেমন ঝঞ্ঝাট নেই। ইনফ্যাক্ট আগে আমাদের যখন এই কাজ শুরু হয়নি তখন যতটা পর্যন্ত জ্যাম আমি দেবগ্রামে পেয়েছি, ততটা জ্যাম কিন্তু আমি এইবার কিন্তু পেলাম না, এটা কিন্তু আমাকে স্বীকার করতেই হবে। তো সেই দিক থেকে দেখতে গেলে আমি বলবো একটা দিক দিয়ে ভালোই হয়েছে যে এদিকের কাজ হচ্ছে, উল্টো দিক থেকে কোনো গাড়ি এসে হুটপাট মানে ঝামেলা করে দিচ্ছে না আর কি। এবং এই যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটা জায়গায় এসে একটুখানি মানে এখন কাজটা এখানটাতে আবার অতটা ইয়ে করা নেই, কারণ স্বাভাবিকভাবেই এখান দিয়ে নিচ দিয়ে যাবে নিশ্চয়ই, যেরকমভাবে আমরা এখন রানাঘাটে দেখতে পাই যে রানাঘাটে 2-3টে জায়গা দিয়ে ওপর দিয়ে গেছে, 2-3টে জায়গা দিয়ে নিচ দিয়ে গেছে, কিন্তু ঢোকার মতো তেমন জায়গা নেই আর কি, সেই জায়গাগুলো আটকে রাখা হয়েছে আর কি। আপনারা যদি রানাঘাটের ওই মনোরমা হসপিটেক্সের জায়গাটা যদি একবার ভাবেন, মানে যেই মুহূর্তে আমরা ক্রস করলাম রেল লাইনটা, সঙ্গে সঙ্গেই কিন্তু তারপরে ওখান থেকে কিন্তু নেমে আসে আবার, কিন্তু একেবারে যে পুরোপুরি নেমে গেল তা নয়, একটা ছোট্ট কাট আছে যেখান দিয়ে গাড়ি ঢুকতে পারে, হয়তো এখানটাতেও তাই থাকবে, কিন্তু তাছাড়া খুব একটা কিন্তু এখান দিয়ে মানে যে মানে ব্রিজ কমপ্লিট হয়ে বন্ধ হয়ে যাবে তা নয়, মানে একটা ব্রিজ মানে শেষ হতে না হতেই আবার আরেকবার উঠে যাচ্ছে আর কি। এইখানটা দিয়ে আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে মাঝখানটাতে কিন্তু আবার একটা 2 লেনের মতো একটা ক্রস ওভার করার জন্য কিন্তু একটা জায়গা দিয়ে রাখা হয়েছে। তো এই রকম কিছু জায়গা আছে যেখান দিয়ে আপনারা ক্রস করতে পারবেন আর কি, এই লেন থেকে ওই লেনে যেতে পারবেন যারা নিচ দিয়ে গাড়ি চালাবে। তবে সব মিলিয়ে যদি এই মুহূর্তের কাজ দেখে আমাকে বলতে হয় তাহলে বলতেই হবে কাজ কিন্তু বেশ দ্রুত গতিতে এগোচ্ছে। আমি যা কাজ দেখে এসেছি সেই হিসাবে আমার ধারণা বলছে যে এই বছরের শেষের দিকে হয়তো এই কাজ শেষ হয়ে যাবে।
তো যারা হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ যাওয়ার কথা ভাবছেন নর্থ বেঙ্গলের দিকে, তারা কিন্তু রেডি থাকুন। এই দেবগ্রামের জ্যাম কিন্তু আর হয়তো আমাদেরকে দেখতে হবে না। আমাকে যদিও দেবগ্রামের এই নিচের দিকে আসতেই হবে, তার একটা অন্য কারণ আছে। দেবগ্রাম হচ্ছে আমার মানে পৈতৃক বাড়ি রয়েছে দেবগ্রামে, মানে ছিল কোনো এককালে। আর এই দেখুন, বলতে বলতে আমরা এই দেবগ্রাম চৌমাথার এলাকাটা চলে এসেছি। এইখানটাতে দেখতেই পাচ্ছেন এখন কতটা ভাঙাভাঙি হয়েছে। তার মানেই বুঝতে পারছেন যে এই জায়গাগুলোকে এই মুহূর্তে অধিগ্রহণ করা হয়ে গেছে। আর এই দিক দিয়ে বাঁ দিক দিয়ে গেলে পরেই আমাদের পৈতৃক বাড়ির দিকেও যাওয়া যায়, তো এই দিকটা দিয়ে আমাকে তো আসতেই হবে। তা যাই হোক, সেসব কথা পরে হয় না হয়। এই মুহূর্তে রাস্তার কন্ডিশনটার দিকে একটুখানি দেখুন। আগে কিন্তু এই জায়গাগুলো দিয়ে কোনো রকম কোনো মানে রাস্তার জন্য যেই গার্ডারগুলো যেগুলো দেওয়া থাকে আর কি, সেইগুলো কিন্তু দেওয়া ছিল না। তো এই জায়গাগুলো দিয়ে কিন্তু এখন অনেকটাই কাজ এগিয়ে গেছে। এবং দেবগ্রাম চৌমাথার ওপর দিয়ে যেখানটা দিয়ে আর কি ক্রস ওভার করার জায়গা থাকবে, সেইটা এখনও অবধি যদিও তৈরি হয়নি, যেটা একটাই মাত্র ওই একটাই মাত্র জিনিস হচ্ছে অ্যালার্মিং, যে এখনও অবধি ওইটা কেন হয়নি। কিন্তু আমার মত বলে যে এটা কিন্তু হতে খুব বেশি সময় লাগবে না। এবং হাতে যেহেতু অনেকটাই সময় রয়েছে, মানে এই মুহূর্তে আজকে আমি এই ভিডিও বানাচ্ছি, আজকে 20 তারিখ, আমি গেছি 14 তারিখে। তো মানে আমি বলছি যে এখনও অগাস্ট বাদে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4টে মাস। এই 4টে মাসের মধ্যে কিন্তু আমার ধারণা এই কাজ হয়ে যাবে। বেশ ভালো রকম সম্ভাবনাই রয়েছে। হয়তো দেবগ্রাম চৌমাথাটা বাকি থাকলেও থাকতে পারে, কিন্তু আবার হয়তো হয়েও যেতে পারে, কারণ এই বর্ষার সময়টাতে কাজটা একটু মানে একটু স্লো চলে। কিন্তু তারপরেই কিন্তু কাজ এত ফাস্ট হঠাৎ মানে চালু করে দেওয়া হয় যে দেখা যায় যে খুব তাড়াতাড়ি হয়ে গেল আর কি। যাই হোক, এই দেখুন, বলতে বলতে এখন কিন্তু আমরা প্রায় চলে এসেছি আবার সেই 4 লেন রাস্তা, যেখান থেকে আবার কন্টিনিউ হবে সেরকম একটা জায়গাতে দেখাবো এসে। তো আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, এইদিকে প্রচুর যেহেতু কাজ হয়েছে, তো মাটি টাটি পড়ে রয়েছে এখনও, সেটা তো খুব স্বাভাবিক। কিন্তু খুব বেশিক্ষণ না, অলরেডি 4 লেনের মানে জায়গাতে অলরেডি চলে এসেছি। তো এখন এখান দিয়ে স্বাভাবিকভাবেই আবার স্পিড তুলে বেরিয়ে চলে যেতে পারবো। তো এরপরে যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি, সেটা কিন্তু হচ্ছে বেলডাঙা। এই বেলডাঙা অঞ্চলেও কিন্তু কাজ চলছে। তো এবার চলে যাই বেলডাঙার যে রাস্তার কন্ডিশন সেখানে। বাবা তো আবার এইটার খুব পক্ষপাতী, তুমি এখন যেটা বলছো এইটার খুব পক্ষপাতী, যে বেলডাঙা অঞ্চলে কিন্তু আপনি যদি দেখেন তাহলে ওভারপাসের কাজটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। কিন্তু যেমন আপনাদেরকে আমি এই দেবগ্রাম অঞ্চলের ক্ষেত্রে বলছিলাম যে এই এলাকাতে কিন্তু আমি দেখেছি যে মানে একটা লরি সাইড দিয়ে গেলে পরেও তাকে ক্রস করে যাওয়াটা বেশ একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। মানে কতটা কি জায়গা ছাড়া হয়েছে এটা আমি জানি না। আমার তো ধারণা এই ধরনের জায়গাগুলোতে প্রত্যেকটাতেই রাইট অফ ওয়ে বলে একটা কথা শুনেছি, সেই রাইট অফ ওয়ে থাকা উচিত। আমি জানি না সেগুলো স্ট্রিক্টলি অ্যাডহেয়ার করা হয়েছে কি হয়নি, বাট এই এলাকায় যখন আমি ঢুকলাম তখন কিন্তু দেখলাম যে মানে আমার ক্রস করতে একটু অসুবিধা হচ্ছিলো। সেটা এই কারণেও অবশ্যই হতে পারে যে এই সব জায়গাগুলো দিয়ে অনেক বেশি সাইকেল কিংবা অটো বা এই ধরনের জিনিসপত্রগুলো যায় বলে হয়তো লরি যতটা চাপার মানে জায়গা পায় আর কি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের মতো জায়গাগুলোতে, সেইটা হয়তো পাচ্ছে না, সেটাও হতে পারে। তা যাই হোক, এই দেখুন অলরেডি কিন্তু আমরা 4 লেন থেকে 2 লেন অনেকক্ষণ ধরে চলছি। আর এই জায়গাগুলোতে কিন্তু এখনও অবধি কিন্তু ওই পোস্টগুলো সরানো হয়নি। পোস্টগুলো হয়তো মানে নতুন পোস্ট লাগিয়ে দিয়েছে বেশ কিছু জায়গায় যদি আপনারা দেখেন, কিন্তু এখনও অবধি পুরনো পোস্টগুলো কিন্তু সরানো হয়নি। তো যাই হোক, দেখুন, বলতে বলতে খুব কাছে চলে এসেছি এখন কিন্তু আমরা ইয়েতে ওঠার জন্য, আমাদের বেলডাঙার যে ওভারপাস, সেই বেলডাঙা ওভারপাসের পাশ দিয়ে যাওয়ার জন্য। এই বেলডাঙা ওভারপাসের জায়গাটা হয়ে গেলে পরে একটা বড় শান্তি হয়ে যাবে আমাদের, কারণ এই জায়গাটাতে আপনারা যেরকম জানেন একটা প্রচণ্ড পরিমাণে যানজটের সৃষ্টি হতো আর কি। সেইটা এখনও একই রকমই প্রায় আছে বলতে গেলে, কারণ
আমি যা দেখলাম বেলডাঙা এলাকার এখানটা দিয়ে প্রচণ্ড পরিমাণে লোকজন যাতায়াত করছে এই পার থেকে ওই পার, যেটার জন্য আর কি একটা প্রবলেম হচ্ছে এক প্রকার। তা অস্বীকার করার খুব একটা জায়গা নেই। আর তারপরের যে জায়গাটা ভাবতা রেল ওভার ব্রিজের জায়গাটা, সেখানটাতে কিন্তু আমার মতে আগে আরও অনেক গণ্ডগোলের মানে অবস্থা ছিল, যেটা এখন অনেকটা বেটার হয়েছে। আগে কি হতো যে মানে ওইটুকু জায়গা যেহেতু টু লেন ছিল, একটা গাড়ি আরেকটার পাশ দিয়ে যেতে গিয়ে আর কি একটা প্রচণ্ড পরিমাণে একটা ক্যাওস সৃষ্টি করতো। সেইটা কিন্তু এখন আর তেমন তৈরি করার জায়গা নেই, কারণ যেহেতু রেল ওভার ব্রিজের জন্য ওই ব্রিজটা কনস্ট্রাকশান শুরু করেছে, তো দুদিকের গাড়ি দুদিক দিয়ে যাচ্ছে, কেউ কাউকে ওভারটেক করতে গিয়ে জ্যাম বাঁধিয়ে দিতে পারছে না যে খানিকক্ষণ দাঁড়িয়ে গেল, যেটা আপনারা দেখেছেন যে একবার যদি লাইন পড়ে যায় তাহলে কিন্তু ওই রেলগেট পড়ে গেলে পরে কিন্তু তখন অনেকেই আর কি এগিয়ে চলে যাব মানসিকতা নিয়ে যায়। কিন্তু এখানটাতে একটা দুটোর পরেই যেহেতু মানে একটা দুটো লরির স্পেসের পরেই যেহেতু শুরু হয়ে যাচ্ছে আর কি আবার সেই মানে সাইড রোডটা, সেই কারণে কেউই আর ওই এগিয়ে গিয়ে যে ঢুকে যাবে তার জায়গা পাচ্ছে না আর কি। এবার মানে 3-4টে লরি যদি পরপর জাস্ট সামনে চলে যায় তাহলেই আর কি ওই ব্যাপারটা প্রচণ্ড পরিমাণে মেনটেন হয়ে যাচ্ছে। তা যাই হোক, এই দেখুন এইবার বলতে বলতে আমরা কিন্তু অবশেষে সত্যিই চলে এসেছি বেলডাঙার যে ওভারপাসটা, সেই ওভারপাসটার কাছে। এবং যেমন আপনারা দেখতে পাচ্ছেন ওভারপাসের কিন্তু কাজ অনেকটা হয়ে গেছে। এই সব জায়গাগুলো দিয়ে যখন আমরা চালাচ্ছিলাম তখন দেখছিলাম যে বালি ফেলে দেওয়া হয়েছে এবং যেরকম সাইডগুলো যেরকমভাবে কনস্ট্রাক্ট করা সেগুলো তো কনস্ট্রাক্ট করা হয়েইছে, কিন্তু এই যে দেখুন বলতে বলতে প্রচণ্ড পরিমাণে জ্যামে পড়তে হচ্ছে। মানে এই সব জায়গাগুলো দিয়ে আমি বলছি না যে আমাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে একই জায়গায়, কিন্তু খানিকক্ষণ করে দাঁড়াচ্ছি, তারপরে একটু একটু করে যাচ্ছি, তার মানেই হচ্ছে যে এই জায়গাটা দিয়ে খুব একটা ভালো যে ট্রাফিক কন্ট্রোল হচ্ছে তা নয় আর কি। মানে একটা এত বড় জাতীয় সড়কের মধ্যে গাড়িগুলোকে যদি আমরা প্রায়োরিটি না দিয়ে আমরা যদি ওখানের ক্রস করার ব্যাপারটাকে যদি বেশি প্রায়োরিটি দিই তাহলে তো সমস্যা, তাই নয় কি? তো সেইটাই কিন্তু আমার মত বলে দেখা দিয়েছে আর কি। তো আমার এই জায়গাটা দিয়ে যেতে গিয়ে মনে হলো যে একটু হলেও সমস্যা এখনও তৈরি হচ্ছে। এবং মানে আমার একটা জিনিস যেটা বারবার মনে হয় এই সব জায়গাগুলো দিয়ে যেতে গেলে মানুষের সিভিক সেন্স কিন্তু প্রচণ্ড পরিমাণে দরকার। মানে আমি এটা দেখেছি যে সিভিক সেন্স প্রচণ্ড পরিমাণে কম। মানে মানে আমাকেই আগে যেতে হবে, এই যে এই ভাবনাটা যে আমাকেই আগে যেতে হবে। হ্যাঁ অবশ্যই মানে গাড়ি চালানোর সময় ওভারটেক করবো বা সেগুলো তো ঠিক রয়েছে, কিন্তু মানে যেতেই হবে, জোর করে যেতে হবে, এইটা মনে হয় ততটা উচিত নয়। এবং এই যে মানে এখন দেখুন না আপনারা, এই যে এখান দিয়ে যে যাচ্ছি এতক্ষণ সময় তো নিশ্চয়ই লাগা উচিত না, তাই না? কারণ স্বাভাবিকভাবেই সামনে তার মানে বারবার করে কেউ না কেউ একটা ক্রস করছে, সেই কারণেই আমাদেরকে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। আর যদি এইটা যদি না হতো তাহলে কিন্তু আমরা একটা জায়গা অবধি যেতাম, তারপরে হয়তো কোনো একটা জায়গায় গিয়ে হয়তো 1 মিনিট দাঁড়াতে হতো, সবাই ক্রস করতো, সবাই ক্রস করার পরে আবার তারপরে থ্রু করে দেওয়া হতো, তখন মানে স্পিডে গাড়িগুলো বেরিয়ে চলে যেতে পারতো। সেইটা কিন্তু হয়নি এই ক্ষেত্রে। স্বাভাবিকভাবেই বুঝতেই পাচ্ছেন একটা সময় পরে গিয়ে একটু হলেও ফ্রাস্ট্রেটেড হয়ে আমিও চেষ্টা করছি আর কি যে যদি বেরিয়ে চলে যাওয়া যায়। তো দেখলাম যে না, বেরিয়ে যেতে পারছি। মানে যখন একদমই কোনো কিছু নেই তখন লরিগুলো যতটুকু যা সাইড দিচ্ছে তাতে বেরিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছে আর কি। তো এই করতে গিয়ে 2-3টে লরি মতো পেরিয়েছিলাম, তারপরে আর পারিনি। তার কারণ খুব সিম্পল, যে ওই যে যেমন আপনাদেরকে বললাম বারবার করে যে কোনো না কোনো একটা জায়গায় একটা লরি হয়তো একটুখানি মুখটা বেশি বাড়িয়ে রাখছে, কারণ তার উল্টো সাইডে হয়তো অন্য কোনো কিছু একটা আছে। তো আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছিল যে এই যে সামনের লরিটিকে দেখুন, আমি হয়তো এই বাসটাকে পেরিয়ে যেতে পারতাম, কিন্তু তার পরের লরিটাকে হয়তো পেরোতে পারতাম না স্বাভাবিকভাবেই, কারণ মানে সে অনেকটাই ঢুকে রয়েছে। এবং তার ঢুকে থাকার কারণ আমি বুঝতেই পারছি যে নিশ্চয়ই তার উল্টো দিক দিয়েও কোনো একটা কিছু আসছিল বা কিছু একটা, যেটার জন্য বা হয়তো রাস্তাটার জন্য, যেটা মানে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে উল্টো দিকের রাস্তাটাতে আবার একটা মানে ইউ টার্নের মতো করে একটা জায়গা রাখা হয়েছে আর কি। তো সেই ধরনের ব্যাপারগুলো তো একটু আধটু থাকেই। এবং এই যে দেখুন এই বাইক টাইকগুলো আর কি নিজেদের মতো করে এদিক ওদিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। মানে অবভিয়াসলি তারা বেরোবে, তাদের বেরোনোটাও একটা
দরকার, কিন্তু মানে একটু যদি মেনটেন করে চালানো হয় তাহলে আমার মনে হয় ব্যাপারটা অনেক সহজ হতে পারে আর কি। তা এই মুহূর্তে যা অবস্থা দেখছি তাতে কিন্তু আমার মনে হচ্ছে না বেলডাঙার ওভারপাস শেষ হবে আর কি এই 4টে মাসে। তার জন্য হয়তো আরেকটু সময় লাগবে, ততদিনে হয়তো আরেকটু কাজ হয়ে যাবে এবং তার জন্য হয়তো যে জ্যামটা এই মুহূর্তে হচ্ছে সেটা হবে না, আরও একটু স্ট্রিমলাইন্ড হয়ে যাবে। কিন্তু মানে কাজ হওয়ার জন্য সময় লাগবে। আমার ধারণা এই কাজ নেক্সট বছরের আগে কোনোভাবেই শেষ হচ্ছে না। দেখা যাক কতটা পর্যন্ত কি হয়। আমার তো ইচ্ছা আছে আবারও একবার হয়তো এই ডিসেম্বর বা জানুয়ারি নাগাদ আরেকবার ড্রাইভ করে আর কি নর্থ বেঙ্গলের দিকে যাব। সেই সময়টাতে তো অনেকটাই পরিষ্কার থাকে আকাশ, তো সেই সময়টাতে যদি একটু যাওয়া ঠাওয়া যায় আর কি, তো গিয়ে একটুখানি ঘুরে টুরে আসবো। এখন সেটা দেখা যাক কি হয় আর কি। ও হ্যাঁ, নর্থ বেঙ্গলের কথা যখন আপনাদেরকে বললামই তখন বলে রাখি, আপনারা যারা ড্রাইভ করতে পছন্দ করেন এবং তার সঙ্গে সঙ্গে ট্রেক করতেও পছন্দ করেন, তাদের জন্য কিন্তু একটা ইন্টারেস্টিং অপশান আছে আমার জন্য। তাদের জন্য কিন্তু একটা ইন্টারেস্টিং অফার আছে আমার কাছ থেকে। আমি এই ডিসেম্বরে আবার একটা সান্দাকফু প্ল্যান করছি। যদি আপনারা ইচ্ছুক থাকেন আমার সঙ্গে একটা সান্দাকফু ট্রিপ করতে, তাহলে কিন্তু আমার সঙ্গে একটা সান্দাকফু ট্রেকের কথা ভাবতে পারেন। আমি এখান থেকে ড্রাইভ করে হয়তো যাব সান্দাকফুর বেস ক্যাম্প যেখানটাতে রাখি সেখান অবধি, এবং তারপরে সেখান থেকে আমি হয়তো ট্রেক করব। ট্রেক করে সান্দাকফু হয়ে আল হয়ে তারপরে হয়তো আবার নামবো শ্রীখোলার দিক দিয়ে, তারপরে ফেরত আসবো। তো যারা যারা আপনারা ট্রেক করতে ইচ্ছুক তারা কিন্তু আমাকে এখানে কমেন্টে জানাতে পারেন আপনাদের ইচ্ছার কথা। আমি আপনাদের সঙ্গে অবশ্যই সেক্ষেত্রে যোগাযোগ করে নেব এবং একটা ট্রেকের অভিজ্ঞতা হয়ে যাবে। এই ট্রেকগুলো খুব ইন্টারেস্টিং হয় এবং এই ট্রেকগুলো খুবই কন্ট্রোল ট্রেক, তো সেই কারণে কোনো রকম কোনো সমস্যা হবে না। মানে যে কোনো সময় সব রকমেরই অপশানস অ্যাভেলেবেল থাকে আর কি। কোনো একটা কিছু মিস করে গেলে পরে বা কোনো একটা কিছু আমরা যদি নিজেদের ব্যাপারে একটু বেশি ভেবে নিই যে এইটা এরকমভাবে করবো, ওটা ওরকমভাবে করবো, এই ধরনের জিনিসপত্রগুলো হলে পরে কিন্তু সেটা অনেকটাই আর কি ইজি হয়ে যায় আর কি। তো এই হলো ব্যাপার। আর দেখুন, আমরা বলতে বলতে বেলডাঙার যে ওভারপাসের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু ক্রস করে গেলাম। এই এতটা লম্বা ওভারপাস, তারপরে আবার অল্প একটুখানি আমাদের রয়েছে, 4 লেন রোড রয়েছে, যার পরে আবার শুরু হয়ে যাচ্ছে ভাপ্তা রেল ওভারব্রিজ, যেটা সারগাছির ওখান দিয়ে আর কি যাচ্ছে। তো এই ভাপ্তা রেল ওভারব্রিজের জায়গাটা এবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি। এই রেল ওভারব্রিজটা তো অনেক দিন ধরে পড়েছিল, যেমন আপনারা যারা এই দিকে গেছেন তারা তো সবাই জানেন যে রেল ওভারব্রিজের যে মাঝখানের যে স্ট্রাকচারটা সেটা তো কতদিন ধরে হয়ে পড়েছিল, কিন্তু তারপরে আর কোনো কাজ হয়নি। এতদিনে আবার এই দুদিক দিয়ে এই ওভারব্রিজটাকে কানেক্ট করার জন্য আর কি সেটাকে অবশেষে আবার সেটাতে হাত দেওয়া হয়েছে। তো এখন সেইটা তৈরি করা হচ্ছে আর কি। তো এই দেখুন, এবার আমরা এখান দিয়ে ঢুকছি, আবার চলে এলো। এখন যদিও এই দিকের রাস্তাটা বেশ খানিকটা হয়ে গেছে আর কি দু সাইড দিয়ে, কিন্তু এইবার এই দেখুন এখন রেলের যে ওভারব্রিজের যে জায়গাটা সেটা শুরু হলো এবং আমরা সাইডের যে রাস্তাটা সেই সাইডের রাস্তা দিয়ে কিন্তু আবার ঢুকে গেলাম। কিন্তু এখান দিয়েই দেখুন, আগে যেটা হতো যে ডাবল লেন যখন ছিল পাশাপাশি, তখন কি হতো যে উল্টো দিক থেকে কোনো রকম কোনো যেহেতু অবস্ট্রাকশান নেই, সেই জন্য উল্টো দিক থেকে যে কোনো সময় একটা লরি কিংবা একটা বাস বা একটা গাড়ি ঢুকে পড়ে সামনাসামনি এসে একটা জ্যাম লাগিয়ে দিতে পারতো। এখন কিন্তু সেই জায়গাটা আর নেই। এখন কিন্তু আপনি যাই হোক না কেন আপনাকে আপনার সাইডেই থাকতে হবে। তো যদি জ্যাম বাঁধে তো সেটা আপনার সাইডেই বাঁধবে, উল্টো দিকের সাইডের কিন্তু কোনো অসুবিধা হবে না তার জন্য। যেটা আগে এই অসুবিধার জন্যই কিন্তু অনেকক্ষণ জ্যাম হতো আর কি। এবং এই দেখুন, এখান দিয়েও কিন্তু ক্রস করে ওই দিকে চলে যাওয়ার মতো কোনো জায়গা নেই। তো আমরা এখন যে যাচ্ছি আপনারা দেখতে পাবেন, দেখুন অলরেডি এই ওভারব্রিজের জায়গাটা দেখা যাচ্ছে। এই আমাদের লরির সামনে যেখানটা দিয়ে এখন যাচ্ছে এই জায়গা অবধিও যদি কোথাও গিয়ে যদি কোনো গাড়ি আটকায়,
পাশ দিয়ে চলে যাওয়ার কোনো জায়গা নেই। এইটুকু জায়গা এখন আপনাকে পাশ দিয়ে যেতে হবে। সর্বসাকুল্যে আমার ধারণা 10টা মতো লরি এখানটাতে হয়তো দাঁড়াতে পারবে, তার বেশি নয়। তো এইখান দিয়ে যদি জাস্ট লরিগুলো একবার দাঁড়িয়ে যায়, উল্টো দিকে গিয়ে কিন্তু আটকে দেওয়ার খুব একটা সুযোগ নেই। এবং যদি আটকে দেওয়াও হয় তাহলেও এটা অনেক বেশি হয়ে যাবে না, যাতে ব্যাপারটাকে ম্যানেজ করার মতো জায়গায় রাখা যেতে পারে। তো এইটা আমার মনে হয়েছে অনেক ভালো একটা কাজ হয়েছে। যাই হোক, এখনও অবধি তো এই মানে রেলগেটটা ফাংশনাল, বাট খুব অল্প দিনের মধ্যেই আমার ধারণা যে এই রেলগেটের ফাংশন অনেকটা কমে যাবে, তখন অনেক সহজ হয়ে যাবে। আমরা ওপর দিয়ে যেই ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্রিজের ওপর দিয়ে বেরিয়ে যাব। তা যাই হোক, আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে ছুড়ে দিন। আর কেমন লাগলো আমাদের এই ভিডিওটা সেইটা অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল যে একটা লাইক করে দেবেন। এই লাইকগুলো, এই কমেন্টগুলো পেলে আমাদের এই ভিডিওগুলো বানানোর একটা অন্যরকম উৎসাহ আসে। আমরা আরও বেশি করে এই ভিডিওগুলো আপনাদের জন্য বানাতে পারি। আর যদি আপনাদের কোনো বন্ধুর এই ভিডিওটা কাজে লাগে, যদি আপনাদের কোনো বন্ধু বা আপনারা যদি এই রাস্তা দিয়ে সামনেই যাওয়ার কথা ভাবেন, তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথেও এই ভিডিও শেয়ার করে দেবেন। তারা অবশ্যই আমার ধারণা এই ভিডিওটা দেখে উপকৃত হবে। পুরো ডিটেলড রাস্তার কন্ডিশান এখানে দেওয়া রয়েছে। আপনারা যদি আমাদের ট্র্যাভেল উইথ পরিযায়ীর এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন এখনও অবধি, তাহলে কিন্তু আপনাদেরকে অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন। আমরা দেখেছি যে আমাদের যারা এই ভিডিও দেখে তারা বেশিরভাগই আনসাবস্ক্রাইবড। তো একটা সাবস্ক্রিপশান নিয়ে নিতে তো কিছুই লাগে না, বাট সাবস্ক্রাইবার বাড়লে পরে আমাদের আর কি করার একটা অন্যরকম মানে উন্মাদনা তৈরি হয়, একটা ইচ্ছা তৈরি হয়, আমরা আরেকটু মন দিয়ে এই ভিডিওগুলো আপনাদের জন্য বানাতে পারি। তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। আর এখনকার মতো তাহলে আমরা এখানেই আমাদের ভিডিও শেষ করছি, কারণ দেখতেই পাচ্ছেন যে আমরা আবার 4 লেন রোডে উঠে গেছি। আমাদের সঙ্গে ঘুরতে থাকুন এবং দেখতে থাকুন ট্র্যাভেল উইথ পরিযায়ী।